ভাই দাঁড়ান, মেডিকেলের ভিতরে মারামারি করেন না আপনারা। ইজতেমা মাঠের দখল নিয়ে প্রাণহানির পর টঙ্গী ও আশপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ। পরস্পরকে দোষারোপ দুপক্ষের আইনি ব্যবস্থা নেবে সরকার। তারা এই ধরনের ঘটনা ঘটানোর পর এরপরে আর এই প্রশ্ন আসবে না যে তারা ইজতেমা করতে পারবে কি পারবে না। আমরা যেহেতু মাঠ ছেড়ে দিচ্ছি, ওনারাও যেন ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে কোনো রকম সমস্যার চেষ্টা না করে। তারা যদি আবার আলোচনা করে তারা একটা সমাধানে আসতে পারে। 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সহ 7 জন খালাস। উলফা নেতা পরেশ বড়ুয়ার যাবজ্জীবন, 6 জনের 10 বছর করে কারাদণ্ড। তিনি রাজনৈতিক উদ্দেশ্যের ভিকটিম, শিকার, এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ কেউ হাজির করতে পারেনি। ক্ষমতায় গেলে আওয়ামী লীগের মতো আচরণ করবে না বিএনপি, মন্তব্য তারেক রহমানের। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার নির্দেশ। যা আমরা 31 দফায় বলেছি, সেই কাজগুলোকে সফল করার মাধ্যমেই আমরা সেই ষড়যন্ত্রকারীদের জবাব দিতে পারবো, সেই স্বৈরাচারদের জবাব দিতে পারবো। সিটি ও পৌরসভার অপসারিত কাউন্সিলরদের ব্যানারে সমাবেশ। পুনর্বহালের দাবির সাথে সংহতি হাসনাত সার্জিসের। এই 9টা 5টার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার দিয়ে এই জনপ্রতিনিধিদের অভাব কোনোদিনও পূরণ করা সম্ভব না। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদেরকে সহায়তা করেছে। আমরা যদি এমন কাউকে আপনাদের ওই লিস্টে দেখি, আপনাদের জায়গা থেকে আমাদের সাথে ওই কমিটমেন্টের বিরুদ্ধে চলে যাবে। ভোটাধিকার নিশ্চিতে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই, মন্তব্য ডক্টর শাহদিন মালিকের। বললেন, সরকারের নাম কি হবে জানা যাবে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের পর। রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনে পড়ল 2 শতাধিক ঘর। প্রায় 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে, বছর শেষে গড় মূল্যস্ফীতি দাঁড়াতে পারে 11% বেশি, বলছে IMF। ঋণের 4র্থ কিস্তি ছাড়ের সুপারিশ, অভ্যন্তরীণ আয় বাড়ানোর পরামর্শ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা মাঠের দখল নিয়ে মাওলানা জুবায়ের এবং মাওলানা সাদ অনুসারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের পর এলাকার পরিস্থিতি থমথমে। সরকারের নির্দেশনা মেনে ময়দান ছাড়ছেন সাদপন্থীরা। সংঘাত এড়াতে পুলিশ, বিজিবির পাশাপাশি মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীও। ইজতেমা ময়দান ও আশপাশের 3 কিলোমিটার এলাকায় সভা, সমাবেশ, অবস্থান এবং মিছিলের উপর নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। এর আগে গতরাতে দুপক্ষের সংঘর্ষে 4 জন নিহত এবং আহত হন শতাধিক। টঙ্গীর ইজতেমা মাঠের দখল নিয়ে কদিন ধরেই উত্তেজনা চলছিল মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ অনুসারীদের মধ্যে। গতরাতে দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে তুরাগ তীর। পুলিশ ও স্থানীয়রা জানায়, জোর ইজতেমার অনুমতির জন্য অপেক্ষায় ছিলেন সাদ অনুসারীরা। রাতে তাদের সাথে যোগ দেন আরও অনেকে। এদিকে আগে থেকেই ইজতেমা মাঠে অবস্থান করছিলেন জুবায়ের পন্থীরা। এক পর্যায়ে তুরাগ নদের পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করতে থাকেন সাদ অনুসারীরা। এ সময় দুপক্ষের মধ্যে বাধে সংঘর্ষ, হতাহত হন অনেকে। আহতদের বেশিরভাগকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। এক পর্যায়ে হাসপাতাল প্রাঙ্গণেও দেখা দেয় উত্তেজনা। অতিরিক্ত পুলিশের পাশাপাশি অবস্থান নেয় সেনাবাহিনী। তাদেরকে বোঝানো হয়েছে এবং বলা হয়েছে যে এখানে হচ্ছে আপনাদের জাকাতটা ক্লিয়ার করে এবং এখানে সংঘর্ষের যাতে না হয়, কোনো রকম ঝামেলা যাতে না হয়, এই জন্য আমরা এখানে মোতায়েন হয়েছি। সংঘাতের জন্য জুবায়ের পন্থীদের দায়ী করেছেন সাদ অনুসারীরা। ঠিক 3:30 থেকে 4টার মধ্যে কামারপাড়া ব্রিজের নিচ থেকে আমাদের সাথীদের উপর আক্রমণ করা হলো, ইট পাটকেল নিক্ষেপ করা হলো, এরপরে লাঠির মাথায় মশাল আগুন জ্বালিয়ে নিক্ষেপ করা হলো। আমরা তো কোনো ঝামেলা করার জন্য আসি নাই, আমাদের মেন মাকসাদ যে আমরা জোর করব, জোরের জন্যই আসছি।
সংঘর্ষের পর জুবায়ের অনুসারীরা আশেপাশের বিভিন্ন এলাকায় অবস্থান নেন। শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করে তাদের আরেকটি অংশ। এতে প্রায় 2 ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সংঘর্ষের জন্য সাদ অনুসারীদের দায়ী করেন তারা। তাহাজ্জুদের নামাজরত অবস্থায় এবং আমাদের কিছু সাথী ঘুমেছিল, এই সময় তারা অতর্কিত হামলা করে এই ইজতেমাকে বানচাল করার জন্য, এই তাবলিগ জামাতকে বানচাল করার জন্য শান্তিপূর্ণ জামাতের উপর তারা হামলা করছে। সংঘাতের ঘটনায় ইজতেমা ময়দান সহ আশেপাশের 3 কিলোমিটার এলাকা জুড়ে সব ধরনের সভা সমাবেশ, অবস্থান, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে পুলিশ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি। 400-র মতো সশস্ত্র বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে, পাশাপাশি র্যাব আছে, বিজিবি 4 প্লাটুন বিজিবি নিয়োজিত রয়েছে। আমরা পুলিশ প্রায় 300 পুলিশ ফোর্সের বিবিএন সহ আমরা নিয়োজিত আছি। ইজতেমা ময়দান খালি করতে সরকারি নির্দেশের পর সেখান থেকে সরে যেতে শুরু করেন সাদপন্থীরা। জাহিদ হাসান, যমুনা নিউজ। এদিকে ইজতেমা ময়দানে যারা হামলা এবং হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে তাবলিগের মাওলানা সাদ এবং মাওলানা জুবায়ের পন্থীদের সাথে পৃথক বৈঠক শেষে তিনি কথা জানান। জুবায়ের পন্থীদের পক্ষে মাওলানা মামুনুল হক বৈঠকে অংশ নিয়ে বলেছেন, এবার ইজতেমা শুধু তারাই করবেন কারণ সাদপন্থীরা লাশ ফেলে অধিকার হারিয়েছেন। সাদপন্থীদের মুখপাত্র রেজা আরিফ বলেছেন, মানুষের মৃত্যু অনাকাঙ্ক্ষিত, ইজতেমা ময়দান প্রশাসনের জিম্মায় ছেড়ে দিয়েছে। তাবলিগের সংকট নিয়ে 2 দফায় সচিবালয়ে বৈঠক হয়েছে। মাওলানা সাদ ও মাওলানা জুবায়ের সমর্থক মুরব্বীদের সাথে আলাদা বৈঠক হয়। স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে তথ্য, ভূমি, শিল্প, ধর্ম উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, বাহিনী ও সংস্থাগুলোর প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। প্রাণহানি, আহত, নিখোঁজ সব বিষয়ে আলোচনার পর ইজতেমা মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন সাদপন্থীরা। ওনাদের অনুরোধটাকে কনসিডার করে আমরা মাঠ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যেন কোনো রকম সমস্যা তৈরি না হয়। কারণ অতীতে আমরা সরকারের সমস্ত কথা রেখেছি, এইবার আমরা সরকারের এই কথাটাকে সম্মান করছি। আমরা কোনো রকম সমস্যা তৈরি না হয়, শান্তিপ্রিয় দল হিসেবে আমরা সেটাকে ছেড়ে দিচ্ছি মাঠ। মাওলানা মামুনুল হক জুবায়ের সমর্থক অংশের নেতৃত্ব দেন বৈঠকে। তিনি সাদ সমর্থকদের নিষিদ্ধের দাবি করেন। বিগত 2018 সালেও এভাবে হামলা চালিয়ে তারা 5000 মানুষকে মারাত্মক আহত করেছিল। কয়েকজন ব্যক্তিকে তারা তখনও হত্যা করেছিল, কিন্তু তখনও তাদের বিরুদ্ধে তেমন কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি রহস্যজনক কারণে। আবারও তারা একই ঘটনা পুনরাবৃত্তি ঘটল। কাজে এই জন্য এই সাদপন্থীদেরকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদেরকে নিষিদ্ধের আমরা দাবি জানিয়েছি। ইজতেমায় হত্যাকাণ্ডের ঘটনায় সরকারের অবস্থান ব্যাখ্যা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমার ভাইয়েরাই আজকের ভিতরেই তারা একটা কেস করবেন, মানে যে 4 জন হত্যা হয়েছে তাদের জন্য, এবং তাদের সাথে সাথে আমরা যারা পাবো, মানে যারা প্রকৃত দোষী তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। সরকারের অবস্থান, সরকার টাইমভাবে তো ভাইয়ের আলোচনা করুক আগে। তাবলিগ জামায়াতের মূল কেন্দ্র কাকরাইল মসজিদেও দিনভর অবস্থান ধরে রাখেন মাওলানা জুবায়ের পন্থীরা। সরকারের ব্যবস্থা নেওয়ায় বৃহস্পতিবার ইজতেমা ময়দান অভিমুখে লং মার্চের ঘোষণা প্রত্যাহার করেন তারা। এরা ভারতের দ্বারা ব্যবহৃত হচ্ছে, যেহেতু তাদের আমির ভারতের, এবং এই ভারতের দালালি করছে তারা, এবং এই ভারতের দালালি করেই তারা আমাদের দেশে সত্তা ফাসাদ করছে। 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি প্রথম পর্ব আর 7 থেকে 9 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমার জন্য দিন ধার্য আছে। এই পরিস্থিতিতে কোন পক্ষ কখন থেকে ইজতেমায় অংশ নেবে তা এখনো স্পষ্ট নয়। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 7 জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। আর উলফা নেতা পরেশ বড়ুয়ার সাজা কমিয়ে দেয়া হয়েছে যাবজ্জীবন। বাকি 6 আসামিও সাজা কমিয়ে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার তদন্ত সঠিকভাবে হয়নি এবং আসামিদের বিরুদ্ধে তথ্য প্রমাণ না থাকায় খালাস এবং দণ্ড কমানো হয়েছে বলে জানিয়েছেন উচ্চ আদালত। 2004 সালের 1 এপ্রিল মধ্যরাত চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার জেটিতে খালাসের সময় বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী, যা 10 ট্রাক অস্ত্র মামলা নামেই পরিচিত। বলা হয় অস্ত্রগুলো ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্যই চোরাচালান করা হয়। এ নিয়ে তৎকালীন বিএনপি সরকারের সঙ্গে টানাপোড়েন বাড়ে ভারতের।
আলোচিত এই ঘটনার তদন্ত শুরু করে বিএনপি জামাত সরকার। পরবর্তীতে ১/১১ সরকারের সময় এই মামলার অভিযোগপত্র দেয়া হয়, শুরু হয় বিচার, শেষ হয় ২৮ জনের সাক্ষ্য গ্রহণ। ক্ষমতার পালাবদলে সরকার গঠন করে আওয়ামী লীগ, নতুন করে শুরু হয় তদন্ত। অভিযুক্ত করা হয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, গোয়েন্দা সংস্থার বেশ কয়েকজনকে। মৃত্যুদণ্ড দেয়া হয় বাবর, নিজামী, উলফা নেতা পরেশ বড়ুয়া সহ ১৪ জনকে। বিচারিক আদালতের রায়ের ১০ বছর পর ১৪ আসামির মধ্যে ৭ জনকে খালাস দিলেন উচ্চ আদালত। মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে ১০ বছরের জেল হয়েছে ৬ জনের, আর উলফা নেতা পরেশ বড়ুয়াকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। এই মামলা আজকে নিষ্পত্তি হলো। এই মামলার মূল বিষয়বস্তু দাঁড়িয়েছিল যে আদালত দেখবে সঠিক ইনভেস্টিগেশন হয়েছে কিনা, প্রপার ব্যক্তির বিরুদ্ধে প্রপার চার্জ এবং সাক্ষ্য প্রমাণ হাজির করা হয়েছে কিনা। জনাব লুৎফুজ্জামান বাবরকে মামলার প্রধান আসামি করা হয়েছিল দ্বিতীয় তদন্তের ভিত্তিতে। এই জনাব লুৎফুজ্জামান বাবরকেও আজকে খালাস দিয়েছেন এই কথা বলে যে তিনি রাজনৈতিক উদ্দেশ্যের ভিকটিম, শিকার, এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ কেউ হাজির করতে পারেনি। এই মামলার রায়ে উঠে আসে রাষ্ট্রপক্ষের আইনজীবী, তদন্ত ও গোয়েন্দা সংস্থার ব্যর্থতা। বলা হয়েছে কেবল রাজনৈতিক রং দিতেই বাবর, নিজামী সহ অনেককে অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশের আইনে এটা এই স্মাগলিং যেটা সেটা প্রমাণ হতে হলে দেখতে হবে যে কেউ আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য বা কোনো অর্থের কারণে এই স্মাগলিংটা সাধারণত হয়ে থাকে। কিন্তু এখানে ওই ট্রায়াল জাজ সাহেব ওনার রায়ই উনি দেখছেন যে না, এটা এগুলো পার্শ্ববর্তী কোনো দেশে পাচার করার জন্য এগুলো আনা হয়েছিল। তো কাজেই আমরা এটাই বলার চেষ্টা করেছি এবং এটা আমরা কোর্টের কাছে ন্যায় বিচার পেয়েছি, বিশেষ করে যারা খালাস হয়েছে তাদের বিষয়ে। উচ্চ আদালতে রায়ের পর্যবেক্ষণে বলেছেন, নিরপরাধ ব্যক্তিকে সাজা দেয়া কখনোই বিচারের মূল উদ্দেশ্য হতে পারে না। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আগামী নির্বাচন বিএনপির জন্য অত্যন্ত কঠিন এক নির্বাচন হবে, তাই দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার নির্দেশ দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা নিয়ে নারায়ণগঞ্জ, গাজীপুর এবং টাঙ্গাইলে আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই নির্দেশ দেন। বলেন, ক্ষমতায় গেলে আওয়ামী লীগের মতো নির্যাতন নয়, বরং ৩১ দফা বাস্তবায়ন করেই ষড়যন্ত্রের জবাব দেবে বিএনপি। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা নিয়ে কর্মশালার আয়োজন গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলে। ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের সমাবেশগুলোতে মানুষের যে ভিড় থাকে, তিনি বলেন, শুধু জুলাই আগস্ট মাসেই দলের অনেক নেতাকর্মী গুম হয়েছেন, তবে ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগের মতো নির্যাতন নয়, বরং ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই সকল ষড়যন্ত্রের জবাব দেবে বিএনপি। জুলাই আগস্ট মাসে আমাদের ৫০০ জনের উপরে নেতা কর্মী সারা দেশে আমাদের খুন হয়েছে। আমরা যদি ৩১ দফা সফল করতে পারি, তাহলে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলেই তাদেরকে আমাদের জবাব দেওয়া হবে। তারেক রহমান বলেন, আগামী নির্বাচন বিএনপির জন্য মোটেও সহজ হবে না। এমন সময় সবথেকে প্রয়োজন মানুষের আস্থা ধরে রাখা। তাই দলের আদর্শ প্রচারের পাশাপাশি নেতাকর্মীদের সংযত হওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আগামী নির্বাচন, আমি গতকালকেও বলেছি, একটি কঠিন নির্বাচন হবে এবং শুধু আগামী নির্বাচন করেই কি আপনি ক্ষান্ত দিয়ে দিবেন? আপনি তো পরের নির্বাচনের জন্য প্রস্তুত হবেন। একটা পরিবারে যেখানে ৫ জন, ৭ জন, ৮ জন, ১০ জন ভাই বোন থাকে, দুই একটা একটু দুষ্টু থাকে, ওগুলোকে একটু টাইট দিয়ে রাখতে হয়। এছাড়া সংকট মোকাবেলায় দ্রুত নির্বাচনের মাধ্যমে সংসদ গঠনের তাগিদ দেন আয়োজনে অংশ নেয়া বিএনপির সিনিয়র নেতাকর্মীরা। পিছিয়ে আসেননি সহকর্মী। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। অন্যদিকে নির্বাচনের রোড ম্যাপ সুস্পষ্ট না করায় জনপ্রত্যাশা পূরণ হয়নি, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকার আন্তরিক হলে ৪ থেকে ৬ মাসের মধ্যেই নির্বাচন সম্ভব। স্থায়ী কমিটির আরেক সদস্য AZM জাহিদ হোসেন বলেছেন, ভোটের সময় নিয়ে প্রধান উপদেষ্টা এবং প্রেস সচিব ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। আর রিজভী আহমেদ বলেন, ভারত যতদিন বাংলাদেশের বিরুদ্ধে বিষোদগার করবে ততদিন জারি থাকবে রাজনৈতিক প্রতিবাদ। সকালে রাজধানীর করাইল এলাকার BTCL কলোনিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সেখানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণতান্ত্রিক যাত্রায় কোনো কৌশল অবলম্বন না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। কিছু প্রয়োজনীয় সংস্কার, আইনি সংস্কার, কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার এবং কিছু মাঠের সংস্কার প্রয়োজন আছে। সেগুলোর জন্য যে সময়টা প্রয়োজন সেটা আমরা বিশ্লেষণ করে দেখেছি যে কোনোভাবেই 4 থেকে 6 মাসের বেশি লাগার কথা নয়। সুতরাং গণতান্ত্রিক যাত্রাপথে যাতে আমরা কোনো রকমের কৌশল প্রয়োগ না করি সেই আহ্বান জানাবোই অন্তর্বর্তী সরকারের কাছে। প্রেস ক্লাবের সামনে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে 12 দলীয় জোট আয়োজিত প্রতিবাদ সমাবেশে যোগ দেন নেতারা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নিয়ে দায়িত্বশীলদের বক্তব্য বিভ্রান্তিকর। ওনারাদের বক্তব্য কোনটা বিশ্বাস করবে? প্রধান উপদেষ্টা বললেন ডিসেম্বরের শেষের দিকে এবং 26-এর প্রথম দিকে। ওনার প্রেস সচিব বললেন এটা আবার 26-এর জুন পর্যন্ত এটা যেতে পারে। অর্থাৎ ওনাদেরকে এই ক্ষমতা কে দিল? প্রেস সচিব তো সরকারি চাকরি করে, প্রধান উপদেষ্টাকে তো আমরা সবাই মিলে বানিয়েছি, দেশের মানুষ বানিয়েছে। 53 বছরেও রাজনীতিকরা কোনো সংস্কার করেনি মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টার এমন বক্তব্যের প্রতিক্রিয়াও জানান তিনি। 75-এ বাকশালের পরবর্তীতে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট জিয়াউর রহমান সাহেব এসে বহুদলীয় গণতন্ত্র চালু করলেন, সকল পত্রিকা খুলে দিলেন। ওইটা সংস্কার না? তারপরে দেশের মানুষ বাইরে যেতে পারতো না চাকরির জন্য, এই রেমিটেন্স বলেন, বিদেশে চাকরি, এটা কি সংস্কার না? এর আগে কাকরাইলে দেশীয় পণ্য বিক্রয় কর্মসূচির উদ্বোধন করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, শেখ হাসিনার পতনের পর আধিপত্য বিস্তার করতে না পারায় ভারতের গাত্রদাহ হচ্ছে। আরে আমরা অন্যায় করি, বাংলাদেশের মানুষকে হত্যা করি, শেখ হাসিনা তো টু শব্দও করে না। এইরকম প্রধানমন্ত্রী তো আমাদের দরকার। অতএব শেখ হাসিনা নির্বাচিত হোক না হোক, ও ফ্যাসিস্ট হোক, তাতে কোনো যায় আসে না, ওকেই ক্ষমতায় রাখতে হবে। ফ্যাসিবাদের দোসরদের পালাতে কারা সাহায্য করেছিল তা চিহ্নিত করার দাবিও জানান বিএনপি নেতারা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। সিটি এবং পৌর কাউন্সিলরদের পুনর্বহালের সুপারিশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। প্রেস ক্লাবে কাউন্সিলরদের সমাবেশ থেকে এই ঘোষণা দেন 2 প্ল্যাটফর্মের শীর্ষ নেতৃত্ব। আগামীতে সম্ভাব্য নতুন রাজনৈতিক দলকে সহযোগিতা করতে কাউন্সিলরদের প্রতি আহ্বানও জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। সেই সঙ্গে ফ্যাসিবাদীদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। গেল 26 সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার দেশজুড়ে 12 সিটি কর্পোরেশন ও 332টি পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করে। প্রায় 3 মাস পর অপসারিত সেই কাউন্সিলররা সমাবেশ করেন জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে। বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের ব্যানারে এই সমাবেশ থেকে নিজেদের পুনর্বহালের দাবি জানান তারা। আমাদেরকে পুনর্বহাল করে দেন, আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই। নির্বাচনের আগে অনেক সহযোগিতা লাগবে। আপনারা আমাদেরকে পুনর্বহাল করেন, আপনাদের সমাবেশে যোগ দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ। কাউন্সিলরদের পরিবর্তে প্রশাসক নিয়োগের বিষয়ে একমত নয় বলে জানান হাসনাত আব্দুল্লাহ। এই 9টা 5টার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার দিয়ে এই জনপ্রতিনিধির অভাব কোনোদিনও পূরণ করা সম্ভব নয়। আসিফ মাহমুদকে অবশ্যই আমরা অ্যাপ্রোচ করব, এটা নিয়ে দ্রুততম সময়ে একটা কমিশন করে বাতিল করেছেন এই যুক্তিতে, যেহেতু এগুলো আওয়ামী ফ্যাসিবাদের আমলের নির্বাচনে হয়েছে, অতএব এই নির্বাচনটা বৈধ হয় নাই, ন্যায্য হয় নাই, বিরোধী দলগুলো এগুলো মানে নাই, কথা সত্ত্বেও এই জন্য বাতিল করলাম। রিপ্লেসমেন্ট বসাইছেন কাদেরকে? আমলাদেরকে না? এই আমলারা রাইটে ভোট করছে না? এ সময় কাউন্সিলরদের পুনর্বহালের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আসন্ন রাজনৈতিক দলকে সহযোগিতার শর্ত জুড়ে দেন নেতারা। জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে বৈষম্য বিরোধীর নেতৃত্বে যে একটি রাজনৈতিক দল আসতেছে, সে রাজনৈতিক দলে আপনাদের আমরা সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। আমরা আশা করি সেই রাজনৈতিক দলে আপনাদের এই ত্যাগ তিতিক্ষা আমরা মূল্যায়ন করব। জনগণের ম্যান্ডেট নিয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছে, তারা জনগণের প্রতিনিধি হিসেবেই থাকুক। যে ওই ফ্যাসিস্টদের সময় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদেরকে সহায়তা করেছে, আমরা যদি এমন কাউকে আপনাদের ওই লিস্টে দেখি, তাহলে মনে রাখবেন আপনারা
আপনাদের জায়গা থেকে আমাদের সাথে ওই কমিটমেন্টের বিরুদ্ধে চলে যাবেন। অপসারিত এই কাউন্সিলরদের পুনর্বহালের পর মেয়র হবার প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানায় জাতীয় নাগরিক কমিটি। হুঁশিয়ার করে বলে, ফ্যাসিবাদীদের বিচার হবার আগে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় শত্রু ও বেঈমান হিসেবে চিহ্নিত হবে। আগে বিচার, তারপরে ইলেকশন। আপনারা কি ঐক্যবদ্ধ? সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা। বুধবার সকালে ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির কার্যালয়ে তিনি মৌখিক অভিযোগ করেন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, আইন অনুযায়ী অভিযোগটি আমলে নেওয়া হয়েছে। শেখ হাসিনার শাসন আমলে জীবনের 5 বছর 4 মাস কোথায় ছিলেন, কারাই বা গুম করেছিল সে অভিযোগ জানাতে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা। এ সময় চিফ প্রসিকিউটরের কার্যালয়ে মৌখিক অভিযোগে মাইকেল চাকমা বলেন, 2019 সালের 9 এপ্রিল রাজধানীর কল্যাণপুর থেকে তাকে কারা যেন তুলে নেয়। এরপর তার পরিবার দাঁড়ে দাঁড়ে ঘুরেও সন্ধান পায়নি। শুধু তাই নয়, তার খোঁজ চেয়ে করা রিটও শুনেননি হাইকোর্ট। জানালেন কি হয়েছিল সেদিন। শেখ হাসিনা যে 2013 সালে খাগড়াছড়িতে একটা সমাবেশে গিয়েছিলেন, নির্বাচনের সমাবেশ, অবরোধ থাকাতে সেদিন তার সমাবেশ 2টায় শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু লোকজন উপস্থিতি কম থাকায় 4টার দিকে শুরু করতে হয়। তো ওই সমাবেশের দিন শেখ হাসিনা সে যে পাবলিক মিটিংয়ে বক্তব্য দেওয়ার সময় বলেছিল যে আজকে যারা অবরোধ দিয়েছে তাদেরকে আমি দেখে নেব, একেবারে এইভাবে এসে বলছে তাদেরকে আমি দেখে নেব। মাইকেল চাকমার এই অভিযোগ গ্রহণ করে চিফ প্রসিকিউটর জানালেন, এর তদন্ত করা হবে। আমরা ওনার এই বক্তব্য থেকে নিশ্চিত হয়েছি যে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, যেটা গত সরকারের আমলে সিস্টেম্যাটিক ওয়েতে করা হয়েছে, সেগুলো শিকার তিনি হয়েছিলেন এবং সে কারণে তিনি একইভাবে এই বক্তব্যগুলো গুম কমিশনের কাছেও দিয়েছেন। আজকে আমাদের কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যেহেতু এটা আন্তর্জাতিক আইনের অধীনে একটা অপরাধ, সেই অপরাধের বিচার চাইতে তিনি আমাদের কাছে এসেছিলেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের 2 দিন পর 7 আগস্ট চট্টগ্রামের একটি স্থানে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয় মাইকেল চাকমাকে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার নামেই থাকবে নাকি তত্ত্বাবধায়ক সরকার নাম ধারণ করবে তা জানা যাবে পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে দেয়া হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের পর। পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার গঠন সংক্রান্ত জটিলতার সুরাহ আদালত রায়ে দেবেন বলে মনে করেন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। তিনি বলেন, হাইকোর্টের রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথ সুগম হয়েছে মাত্র এটি পূর্ণতা পাবে আপিল বিভাগে ত্রয়োদশ সংশোধনীর রিভিউয়ের রায়ের পর। শাকিল হাসানের রিপোর্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে 2011 সালের 10 মে আপিল বিভাগের 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে রায় দেন। এর ভিত্তিতে হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী। পরবর্তীতে রিটের প্রেক্ষিতে মঙ্গলবার এই সংশোধনীর কিছু অংশ বাতিল করে দেন হাইকোর্ট। এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও ফিরে আসার পথ তৈরি হয়েছে। সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক বলেছেন, আইনি পথ আরও খানিকটা বাকি আছে। অপেক্ষা করতে হবে জানুয়ারিতে আপিলের রিভিউয়ের রায় পর্যন্ত। পঞ্চদশ সংশোধনী তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে, কিন্তু ত্রয়োদশ সংশোধনীর রায়টা এখনো রয়ে গেছে। অতএব এখানে একটু খুব টেকনিক্যালি দেখতে হলে হয়তো বলা যায় যে কিছুটা এখানে 2টা রায় একসাথে মিলে জিনিসটা একদম পাকাপোক্ত 100% ফিরে আসবে। 5 আগস্ট সরকার পতনের পর গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এখন আবারও তত্ত্বাবধায়ক সরকার ফিরে এলে কি থাকবে অন্তর্বর্তীকালীন সরকার, নাকি নতুন করে গঠন করতে হবে তত্ত্বাবধায়ক সরকার? সেই প্রশ্নের জবাবে ডক্টর মালিক, পূর্ণাঙ্গ রায়ে নিশ্চিত যে এই প্রশ্নটা উনি একটা কিছু দিক নির্দেশনা দিবেন বা বলবেন। আর একইভাবে যেটা ত্রয়োদশ সংশোধনের রায়টা যে বাকি রয়েছে রিভিউটা, এই 2টা রায় মিলে এই অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার আপাত দৃষ্টিতে যেটা একটু ভিন্নমুখী মনে হলেও আমি নিশ্চিত যে ওনারা জিনিসটা আমলে নিয়ে এটার একটা সুরাহা করে দেবেন। আপাতকালীন ব্যবস্থা হিসাবে ওনারা হয়তো কোনোভাবে এই অন্তর্বর্তী সরকারকেই
তত্ত্বাবধায়ক সরকার হিসেবে গণ্য করা যেতে পারে, ওই ধরনের কথা সম্ভবত বলছে। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই বলে মনে করেন ডক্টর স্বাধীন মালিক। দলীয় সরকারের অধীনে আমাদের নির্বাচন সুষ্ঠু হবে না। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। এদিকে পঞ্চদশ সংশোধনী নিয়ে আদালতের রায়কে যৌক্তিক উল্লেখ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক আলোচনায় তিনি বলেন, জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে বিগত সরকারের আমলে সংবিধানে এমন অনেক পরিবর্তন আনা হয়েছে। পঞ্চদশ সংশোধনী তাকে বাতিল ঘোষণা করেছেন অথবা তাকে অসাংবিধানিক ঘোষণা করেছেন, সেটা আমি মনে করি একটা অত্যন্ত যৌক্তিক রায় হয়েছে। 2 নম্বর বিষয় হচ্ছে যে সংবিধানের মধ্যে এমন অনেকগুলো অংশ এমন তৈরি করা হয়েছে যেগুলোকে অপরিবর্তনীয়। ঢাকা সহ সারা দেশে 5 শিক্ষার্থী হত্যার দ্রুত বিচার এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ এবং মশাল মিছিল করেছে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা ছাত্র জনতার নিরাপত্তার দাবি জানান। বিকেলে রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় বিক্ষোভ সমাবেশ করে তারা। এ সময় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করা হলে আরও কঠোর কর্মসূচির আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের বাছাই করে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে সরকারকে এই দায় নিতে হবে। সন্ধ্যায় মশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা। আমাদের 5 জন শিক্ষার্থী হত্যা করা হয়েছে, তাদের আসামিদেরকে শনাক্ত করে তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে হবে। আমরা সুষ্ঠু বিচার চাই, শুধু গ্রেফতার দেখালেই চলবে না, সঠিক বিচার দেখাইতে হবে আমাদেরকে। যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম সেই ফ্যাসিস্ট যেন আবার নতুন করে তৈরি না হয়। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত এলে উল্টে যাবে নরেন্দ্র মোদীর গদি, এমন মন্তব্য করেছেন ছাত্র অধিকার পরিষদের নেতারা। তারা বলেছেন, ঢাকা অস্থির হলে ভারতও শান্ত থাকবে না। বুধবার বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। মিছিলটি মধু ক্যান্টিন থেকে শুরু হয়ে হলপাড়া ঘুরে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। এ সময় নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করেন তারা। ভারত এবং আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয় এখান থেকে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যার ঘটনায় সরকারের সমালোচনা করে তারা বলেন, শিক্ষার্থীরা নিরাপদ না থাকলে সরকারের পদত্যাগের দাবিতে মাঠে নামবে মানুষ। বিজেপি সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা আপনাদের গদি বাঁচানোর জন্য চেষ্টা চালিয়ে যান। যদি আপনারা সেটা না করেন, কখন নরেন্দ্র মোদীর গদি গঙ্গা নদীতে পড়ে যাবে তা আপনারা বুঝতে পারবেন না। আপনারা যতই গুপ্ত হত্যা করেন, যতই ভয় ভীতি দেখান, বাংলার মানুষ দমে যাবে না, বরং আমরাও আপনাদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। রাজধানীর করাইলের বউবাজার বস্তিতে ভয়াবহ আগুনে 2 শতাধিক ঘর পুড়ে গেছে। প্রায় 1 ঘন্টা চেষ্টায় ফায়ার সার্ভিসের 9টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, বিকেল 4টার দিকে গুলশান লেক সংলগ্ন করাইল বস্তিতে আগুন লাগে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। দূর থেকেও দেখা যায় আগুনের লেলিহান শিখা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট ঘটনাস্থলে যায়, তবে সরু রাস্তার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। প্রায় 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু এর আগেই পুড়ে যায় 2 শতাধিক ঘর। আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছুই জানা যায়নি। এটা কি জিনিস, কোন জায়গায় এটা? করাইল 2 তলার উপরে তাম্বুল ছিল, ওই 2 তলায় আইসা থেকে আগুন রাখছে। আমরা 2 তলা গোবা বানিয়েছি, সেখানে আগুনের তাপে যাইতে পারতেছি না। এই রুমও লাগছে, আমার এই রুমও লাগছে মতো না। আমি গেছতাম কাপড়টি লাড়তে আনতাম, আমার আত্মই লাগে জায়গা আগুন। আনুমানিক প্রায় 200-র উপরে ঘর পুড়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু পরিমাণটা এখন পর্যন্ত বলতে পারতাছি না। একটু পর্যালোচনা করে তারপর ক্ষয়ক্ষতিটা বলা যাবে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা সেতুর উপর এক প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছেন। রাতে এই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান আশরাফুল আলম এবং হাসিব। পুলিশ জানায়, মেঘনা ঘাট থেকে কুমিল্লা দাউদকান্দির দিকে যাচ্ছিলেন মোটরসাইকেল আরোহী 2 জন। সেতুর উপরে অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রাণ হারান 2 জনই। খবর পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। নিহতরা মন্ত্রীগঞ্জ গজারিয়ার বাউশিয়া এলাকার বাসিন্দা, তবে ঘাতক গাড়িটি শনাক্ত করা যায়নি।
যশোরে ইসলামিক স্টেট বা আইএস সদৃশ পোশাক পরে স্টেজে বক্তৃতা দেওয়ার একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে ভিডিওটি একটি মাদ্রাসার মঞ্চ নাটকের দৃশ্য বলে জানিয়েছেন আয়োজকরা। ভিডিওটি যশোর সদরের জামিয়া ইসলাম মাদ্রাসার কর্তৃপক্ষ জানান 17 ও 18 ডিসেম্বর শিক্ষার্থীদের অংশগ্রহণের নাটক মঞ্চস্থ হয়। মূলত ফিলিস্তিনে মুসলমানদের উপর নির্যাতনের চিত্র তুলে ধরতে এই নাটক মঞ্চস্থ করা হয়। ক্লিপটির ভুল ব্যাখ্যা করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, দাবি মাদ্রাসা কর্তৃপক্ষের। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং মানিকগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয় ও ফেনী 2 আসনের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। এদিকে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। প্রায় 11.5 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মানিকগঞ্জ 1 আসনের সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক জানায়, অবৈধভাবে আরিচা নৌ টার্মিনালের পাশে বিআইডব্লিউটির জমি দখল করে আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দুর্জয়ের আত্মীয়স্বজন সিন্ডিকেটের মাধ্যমে নদীতে অবৈধভাবে ড্রেজিং করে বালু উত্তোলন করেছে। এ থেকে কোটি কোটি টাকা অবৈধ আয় করেছে তারা। এদিকে দুদকের অনুসন্ধানে দেশ বিদেশে বিপুল অবৈধ সম্পদের তথ্যের প্রাথমিক সত্যতাও মিলেছে। মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন লিমিটেড হতে মোট 4 কোটি 22 লক্ষ টাকা গ্রহণ করেছেন। সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তরের মাধ্যমে অপরাধ করেছেন। ফেনী 2 আসনের সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারীর 82টি ব্যাংক হিসাবে মোট 548 কোটি 80 লাখ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক অসংখ্য লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। এর মধ্যে 18 কোটি 72 লাখ 84 হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে সংস্থাটি। এছাড়া নামে বেনামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের সত্যতা পেয়েছে দুদক। 548 কোটি 80 লক্ষ 45,504 টাকার সন্দেহজনক এবং অস্বাভাবিক লেনদেন করায় একটি মামলা রুজু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও ক্ষমতার অপব্যবহার, অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। কমিশন এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের অর্থনীতি চাপে আছে। বছর শেষে প্রবৃদ্ধি হতে পারে 3.8% আর গড় মূল্যস্ফীতি দাঁড়াবে 11% বেশি। বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। বলা হয়, পরিবর্তিত পরিস্থিতিতে কঠিন চাপে পড়েছে অর্থনীতি। উন্নতির জন্য সংস্কার পদক্ষেপ চলমান রাখতে হবে। সন্ধ্যায় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সাথে বিদায়ী সাক্ষাৎ শেষে গণমাধ্যমে দেয়া বিবৃতিতে সংস্থাটি জানায়, ঋণের চতুর্থ কিস্তি ছাড় এবং বর্ধিত ঋণ সহায়তার বিষয়ে বোর্ড সভায় সিদ্ধান্ত নেবে IMF। বলা হয়, ব্যাংকিং খাত থেকে মূলধন সংকুচিত হওয়ায় বৈদেশিক মুদ্রায় রিজার্ভকে চাপে ফেলেছে। পক্ষান্তরে বেড়েছে ব্যয়ের চাপ, কর রাজস্ব মারাত্মকভাবে কমেছে। অভ্যন্তরীণ আয় বৃদ্ধিতে মনোযোগ বাড়াতে পরামর্শ দিয়েছে এই সংস্থা। এক্ষেত্রে কর ছাড় নীতি থেকে বের হওয়ার বিষয়েও তাগিদ দেওয়া হয়। ব্যাংক খাতের সংস্কার শুরু হলেও এর সুফল পেতে সময় লাগবে, তাই সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখার পরামর্শ দেওয়া হয়। বাংলাদেশের সিনার্জি ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করতে শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন সিনার্জি কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান খশিব আল খানি। সাক্ষাৎ শেষে ভাইস চেয়ারম্যান জানান, বাংলাদেশের কার্যক্রম চালাতে শিক্ষা উপদেষ্টা সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। বিশ্ববিদ্যালয়টি চালু হলে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে, যা দুই দেশের শিক্ষা ও সংস্কৃতি বিনিময় বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশ্ববিদ্যালয়টির কারিকুলামে AI, সাইবার সিকিউরিটি, তথ্য প্রযুক্তি সহ যুগোপযোগী বেশ কিছু বিষয় থাকছে। পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত বৈঠকে ছিলেন সিনার্জি ইউনিভার্সিটি বাংলাদেশের ভিসি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM ইকবাল আজিম।